তো আজকে শুরু করছি ছায়া প্রকাশনীর যে গ্র্যাভিটেশনের হর্স নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে তার যে অবশিষ্ট 5টা অঙ্ক আছে 6 থেকে 10 তার সমাধানের ক্লাস। তো আশা করি তোমরা প্রথম 5টা অঙ্ক ভালো করে বুঝে নিয়েছো এবং তোমাদের কোনো সমস্যা হয়নি। তো বাকি 5টা অঙ্ক আছে এখন আমাদের 6 থেকে 10, সেই অঙ্কগুলো আমরা দেখব কিভাবে সমাধান করা যায়। তাই ভালো করে অঙ্কগুলো বুঝে নেবে, আর আমি যে কথাগুলো বলবো অবশ্যই মন দিয়ে শুনে অঙ্কগুলো ভালো করে নেওয়ার চেষ্টা করবে। চলো আজকে ক্লাস শুরু করি। যারা নতুন তারা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিও ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে অনেকে দেখে ক্লাসগুলো করে উপকার পেতে পারে। চলো আজকে ক্লাস শুরু করি। 6 নম্বর এমসিকিউ বলছি, গাণিতিক সমস্যা হর্স নিউমেরিক্যাল প্রবলেম। তারা ছবি দিয়ে দিয়েছে, ছবিটা আমি আগে এঁকে নিই। এটার ব্যাসার্ধ বলেছে আর, এটার ব্যাসার্ধ আর এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখানে একটা বিন্দু দিয়েছে এম ভর, সেটার দূরত্ব বলে দিয়েছে ডি, আর এটার ব্যাসার্ধ বলেছে r/2, আর এটার ব্যাসার্ধ বলেছে r। আচ্ছা কি বলেছে এবার দেখি অঙ্কটা। r ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলক এর ভর m, গোলকটির একটি অর্ধাংশ r/2 ব্যাসার্ধের একটি গোলকাকার ফাঁপা অংশ সৃষ্টি করা হলো। মহাকর্ষ সূত্রানুসারে একটি লোহার গোলকটিও ফাঁপা অংশের কেন্দ্রের সংযোজক সরলরেখার উপর একটি লোহার গোলকের কেন্দ্র থেকে এবং ফাঁপা গোলকের কেন্দ্র থেকে ফাঁপা অংশের দিকে ডি দূরত্বে একটি স্মল এম ভর সম্পন্ন ক্ষুদ্র বস্তু রাখলে তার উপর কি পরিমাণ বল কাজ করবে। তাহলে এখানে একটা স্মল এম আছে, এটার ক্যাপিটাল এম, তো এটার ভর ক্যাপিটাল এম পুরোটা। তো আমাদের এখানে এই বিন্দুতে কত বল কাজ করছে বার করতে হবে। তো ঘটনা কি আর কিছুই না। তো দেখো যদি এটা টোটালটা থাকতো, টোটালটা থাকলে কত ফোর্স কাজ করতো, এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার, তাই তো। এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব ডি, এর ভর স্মল এম, এর ক্যাপিটাল এম আর ডি, তাহলে জি এম এম বাই ডি স্কোয়ার। কিন্তু এই যে আমরা কেটে নিয়েছি একটা গোলককে বার করে ফাঁপা অংশ করে দিচ্ছি, তাহলে এর জন্য কিছুটা বল কমে যাবে। কতটা কমবে, এটার ভর যদি আমরা এম ড্যাশ বলি, কাটা অংশের যে ভরটা মানে এই যে অংশটা কেটেছি সেই অংশটার ভর যদি এম ড্যাশ বলি, তাহলে তার জন্য কতটা কমবে, জি এম এম বাই, দেখো দূরত্বটা কত, এইটুকুনি কত r/2, এইটুকুনি r/2, তাহলে এর কেন্দ্র থেকে এর মধ্যে দূরত্ব হচ্ছে এই দূরত্বটুকুনি হয়ে যাচ্ছে ডি মাইনাস r/2। তাহলে এর জন্য এই অংশটা যেহেতু কেটে নিচ্ছি, এটা এম ড্যাশ ধরেছি কাটা অংশটার, তাহলে এটা চলে আসছে ডি মাইনাস r/2 হোল স্কোয়ার। তাহলে এই ভরটা কমে যাওয়ার জন্য বলের পরিমাণ কিছুটা কমে যাবে। তাহলে এটা যদি পি বিন্দুতে বলি, তাহলে পি বিন্দুতে বলটা কত দাঁড়াবে, এফ পিটা দাঁড়াবে এফ মাইনাস এফ ড্যাশ। তাহলে আমাদের এখানে কাজ কি, এই কাটা অংশের ভরটা বার করতে হবে। এবার এখানে যেহেতু গোলক, এখানে সব জায়গায় ঘনত্ব সমান, তাহলে ঘনত্বটা সব জায়গায় সমান যেহেতু, তো আমরা জানি এখানে ভরটা বিস্তৃত আছে, তাহলে এখানে ভর এম যেটা সেটা কত, 4/3 পাই আর কিউব মানে পুরোটার ইন্টু ডি বা আর রো লিখলাম, ডি দেওয়া আছে বলে। আর এম ড্যাশটা তাহলে কত হবে, 4/3 পাই আরটা কত r/2 হোল কিউব ইন্টু রো। তাহলে দেখো এটা আসছে 1/8, 4/3 এটা পাই হবে, পাই 4/3 পাই আর কিউব রো মানে তো এম, তাহলে এটা হবে m/8। তাহলে কাটা অংশ যে অংশটা কেটে নিচ্ছি, আমরা জানি এখানে ভর আয়তনের সমানুপাতিক, আয়তন যেহেতু ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যদি r/2 হয় তাহলে ভর হবে r/8, কারণ আয়তনটা আর কিউবের সমানুপাতিক। তাহলে ভর সমানুপাতিক আয়তন, আয়তন সমানুপাতিক আর কিউব। তাহলে বড়টার ব্যাসার্ধ আর, ভর যদি এম হয়, ছোটটার ব্যাসার্ধ r/2, তাহলে ভর হবে m/8। কেন, আয়তনটা হচ্ছে
বাই 8 হবে, কারণ আর কিউব আছে, তাহলে আর বাই 2 কিউব মানে কত, আর কিউব বাই 8, 1/8 অংশ, তাহলে এইটার ভর হচ্ছে পুরোটার 1/8 অংশ। তাহলে এবার এখানে আমাদের এম ড্যাশের মানটা এখানে বসিয়ে হিসেব করলে উত্তর চলে আসবে। একটু মানটা বসিয়ে দিই, তাহলে এটা চলে এলো এফপি যেটা, তাহলে এফ বেরিয়েছে জি এম এম বাই ডি স্কোয়ার মাইনাস জি এম কত বেরিয়েছে এম বাই 8 এম বাই ডি মাইনাস আর বাই 2 হোল স্কোয়ার। এবার এটাকে একটু হিসেব নিকাশ করলে আমাদের জি এম এমটা কমন চলে আসছে, 1 বাই ডি স্কোয়ার মাইনাস 8 ইন্টু, এটাকে যদি আমরা ওটা কি হোল স্কোয়ারটা ভেঙেছে না, হোল স্কোয়ার ওটা ভাঙেনি, ডি মাইনাস আর বাই 2 হোল স্কোয়ার। উত্তরটা আমরা দেখতে পাচ্ছি হোল স্কোয়ারটা ভাঙানি, তাহলে এটাকে আমরা একটু হিসেব নিকাশ করলেই আমাদের উত্তরটা যেটা আছে আশা করি চলে আসবে। তাহলে এটা কত আসছে জিএমএম, আচ্ছা নিচে কত হলো, লসাগু হলো ডি স্কোয়ার 8 ডি স্কোয়ার ডি মাইনাস আর বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 8, আচ্ছা এটা আসছে ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 4 মাইনাস 2ab মানে 2d ইন্টু আর বাই 2 মানে dr, আর এটা আসছে মাইনাস ডি স্কোয়ার। ওকে, না 8 ইন্টু দিস মাইনাস ডি স্কোয়ার, তাহলে আমাদের উত্তরটা চলে এলো। অতএব পি বিন্দুতে ক্রিয়াশীল বল মানে এম ভরের ওপর ক্রিয়াশীল বল, আমি পি লিখেছি, আমি এখানে লিখি পি বিন্দুতে ক্রিয়াশীল বলটা চলে এলো সমান, নিচে এলো 8 ডি স্কোয়ার আর মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার, সরি ডি মাইনাস আর বাই 2 হোল স্কোয়ার, আর এটা আসছে আমাদের দেখো 8 ডি স্কোয়ার থেকে একটা ডি স্কোয়ার বাদ যাবে, তাহলে 7 ডি স্কোয়ার, জিএমএমটা আছে মানে এটা জিএমএম লিখতে হবে, জি ক্যাপিটাল এম স্মল এম, 7 ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 4 মাইনাস ডি ইন্টু আর। এবার ওরা উত্তর কি দিয়েছে আমি একটু দেখে নেবো, উত্তরটা যেমন দিয়েছে ওরা একটু লসাগু করে নিয়েছে মনে হচ্ছে, ওর একটু লসাগু করে নিয়ে উত্তরটা লিখেছে 7d স্কোয়ার মাইনাস 8, আচ্ছা 8 দিয়ে গুণ হবে তো, সরি আমি এটা লিখতে ভুল করেছি, দেখো 8 দিয়ে গুণ হলে 8d স্কোয়ার থেকে d স্কোয়ার হলো 8 মানে এটা 2ই হবে, ঠিকই আছে, চলেই এসছে উত্তর 2r স্কোয়ার, আর এটা হবে হচ্ছে 8dr 8d 8rd, হ্যাঁ এটাই উত্তর আছে। আমি হিসেব করতে ভুল করেছিলাম, আর ব্র্যাকেট তোলার সময় শুধু ডি স্কোয়ারকে 8 দিয়ে গুণ করেছিলাম, হিসেবে ভুল হতেই পারে, তো আমাদের এটাই তো মনে হচ্ছে উত্তর আছে, 8rd আছে তো, হ্যাঁ তো উত্তরটা চলে এসছে, তোমরা দেখে নাও। তার মানে এখানে মেন ব্যাপারটা যেটা বুঝতে হবে, আমাদের যে অংশটা কেটে নেব তার জন্য যে মহাকর্ষ বল যে বিন্দুতে বার করতে বলবে সেই পরিমাণ বল কমে যাবে। যদি পুরোটা থাকতো তাহলে পুরোটার জন্য হতো, সেটা বেরিয়েছে এফ পুরোটার জন্য, আর কাটা অংশটার জন্য এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশটা যেহেতু বার করছি তাই ওই জন্য যে বলটা সেটাকে মাইনাস করলাম, বাকিটা ক্যালকুলেশন ওটা নিজেরাও পারা যায় করতে। এরপর আমরা নেক্সট প্রবলেমটা দেখব। আচ্ছা 2m এবং m ভর বিশিষ্ট দুটি গোলকের ব্যাসার্ধ 3r এবং r, এটা হচ্ছে 2m, এর ব্যাসার্ধ 3r, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ বলেছে r, ভর বলেছে m, এরা দূরত্ব বলেছে এরা পরস্পর থেকে কেন্দ্র দুটি শূন্য স্থানে কেন্দ্র দুটি 16r দূরত্বে অবস্থিত, মানে এই দূরত্বটা 16r। ওকে, আচ্ছা মহাকর্ষ আকর্ষণ বলের প্রভাবে তারা পরস্পরের দিকে চলতে শুরু করলো, পরস্পরের দিকে অগ্রসর হওয়ার সময় তাদের ত্বরণের অনুপাত কত হবে? তো আমরা জানি দুজন দুজনকে একই বল দ্বারা আকর্ষণ করছে, তাহলে প্রথমটার ত্বরণের ত্বরণ যদি বলি a1, এর যদি a2 বলি, তাহলে a1 কত হবে f বাই, দুজনেই দুজনকে একই বল দিয়ে আকর্ষণ করবে মহাকর্ষ বল, f বাই 2m, আর a2 হবে f বাই m, তাহলে অনুপাত হয়ে গেল a1:a2 হলো
এফ বাই টু এম ইস টু এফ বাই এম, তাহলে হয়ে গেল 1:2। তাহলে তারা যখন, কারণ দুটো বস্তু মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে একই বল দিয়ে আকর্ষণ করে, মানে 2m-টাও m-কে যত বল দিয়ে আকর্ষণ করবে নিজের দিকে, m-টাও 2m-কে একই বল দিয়ে আকর্ষণ করবে, কিন্তু তাদের ভরটা যেহেতু আলাদা তাই তাদের ত্বরণটা আলাদা হবে। ত্বরণের অনুপাতটা 1:2, যার ভর বেশি তার ত্বরণ কম হবে। আচ্ছা, গমনের পর মিলিত হবার মুহূর্তে তাদের বেগ কত? তো যখন তারা মিলিত হবে, এটার দূরত্ব কত? এটা 3r, এটা হচ্ছে r, এটা 2m, এটা m। সেই মুহূর্তে বেগ দুজনেরই পরস্পরের দিকে এগিয়ে আসছে। এর বেগ ধরলাম v1, এর বেগ v2। তাহলে কাছে আসার সময় তাদের বেগ কত? তো দেখো, আমরা যদি এনার্জি কনজারভেশন বা শক্তি সংরক্ষণকে কাজে লাগাই, একদম শুরুতে যখন তারা শুরু করেছিল, আমরা শক্তি সংরক্ষণ মানে যে বুঝি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তো সেটা যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে তাদের স্থিতিশক্তি কত? মাইনাস জি ইন্টু 2m ইন্টু m বাই 16r। ইনিশিয়ালি তাদের কোনো বেগ ছিল না, শূন্য, তাহলে গতিশক্তি দুটোরই শূন্য, প্লাস 0 প্লাস 0। যখন তারা কাছে চলে এলো, কন্ট্যাক্টে মিলিত হয়েছে, তাদের দূরত্বটা কত হচ্ছে? 4r, তাহলে হবে জি 2m ইন্টু m বাই 4r প্লাস প্রথমটার গতিশক্তি না বেগ কত বলেছে জানো? কি বার করতে? বেগ, যাই হোক বেগগুলো, প্রথমটার বেগ ধরেছি v1, দ্বিতীয়টার v2, তাহলে এর এখন গতিশক্তি কত? হাফ ইন্টু 2m ইন্টু v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m ইন্টু v2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম mv1 স্কোয়ার প্লাস হাফ mv2 স্কোয়ার সমান, এটাকে এই সাইডে নিয়ে আসলে g ইন্টু 2m স্কোয়ার বাই 4r মাইনাস g ইন্টু 2m স্কোয়ার বাই 16r। আমরা কি করলাম? তাহলে তারা যখন একদম শুরুতে ছিল, তাদের সংস্থার স্থিতিশক্তি প্লাস গতিশক্তি কত, আর তারা যখন মিলিত হচ্ছে সেই অবস্থায় তাদের স্থিতিশক্তি এবং গতিশক্তি কত সেটা আমরা হিসাব করে নিলাম। তাহলে শক্তি সংরক্ষণ করে আমরা একটা রাশিমালা পেয়েছি। তো এখানে দেখো পারস্পরিক যে আকর্ষণ বল, মহাকর্ষ বলটা পারস্পরিক আকর্ষণ বল, দুজন দুজনকে আকর্ষণ করছে। সেই আকর্ষণ বলের প্রভাবে এটা অ্যাকচুয়ালি দুজন দুজনকে নিজেদের দিকে আকর্ষণ করছে। তাহলে এখানে আমরা যদি বলি ভরবেগ সংরক্ষণ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে প্রতি মুহূর্তে তার মোট ভরবেগটা একই থাকবে, ইনিশিয়ালি 0। তাহলে এর ভরবেগ যা, তার মানে 2mv1 যা হবে আমাদের mv2 তাই হবে। তাহলে v2 চলে এলো 2v1। ঠিক আছে, এখানে যেহেতু ভরবেগটা সংরক্ষণ হচ্ছে, এখানে কোনো বাহ্যিক বল কাজ করছে না, আভ্যন্তরীণ বলের প্রভাবে এটা ঘটছে, তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল তার প্রভাবে। তাহলে v2 সমান হচ্ছে 2v1। তাহলে আমরা যদি এখানে মানটা একটু, এটা কত আসছে একটু হিসাব করে নিই। এটা আসছে দেখো, এমটা একটা কেটে যাচ্ছে বটে, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার বাই 2, এমটা যদি কেটেই দিই এমগুলো, তাহলে আসছে আমাদের 2gmটা কমন চলে গেল, 1/4 মাইনাস 1/16, 4r মাইনাস 1/16r, তাহলে এটা চলে আসছে 2gm, এটা আসছে 16r, এটা আসছে কত 4 মাইনাস 1 মানে 3, মানে এটা আসছে 3gm বাই 8r। তো এবার আমাদের ভরবেগ সংরক্ষণের ধারণা থেকে আমরা v2কে 2v1 যদি বসিয়ে দিই, তাহলে এটা চলে আসছে অতএব v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু v2, v2র মানটা কত 2v1, তাহলে 2v1 মানে 4v1 স্কোয়ার সমান চলে আসছে 3gm বাই 8r। তাহলে এখান থেকে আমাদের চলে এলো 2, তাহলে 3v1 স্কোয়ার সমান চলে আসছে 3gm বাই 8r। তাহলে v1 চলে আসছে 3 কেটে গেল √gm বাই 8r, v1 পেয়ে গেলাম।
অতএব ভি2 হবে, ভি2 মানে দ্বিগুণ, মানে 2টা ভেতরে ঢুকে যাবে, তাহলে 2 ইন্টু জিএম বাই 8r, তাহলে 2টা ভেতরে গেলে 4, তাহলে হচ্ছে রুট ওভার জিএম বাই 2r। উত্তরটা আমরা একটু মিলিয়ে নেব। হ্যাঁ ঠিকই আছে, রুট ওভার জিএম বাই 8r আর 2 ইন্টু রুট ওভার জিএম বাই 8r। তাহলে আমরা এখানে দুটো জিনিস কাজে লাগালাম। একটা হচ্ছে এখানে কোনো বাহ্যিক বল নেই, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে তারা এগিয়ে আসছে, তাহলে ভরবেগ সংরক্ষণ হবে। আর মহাকর্ষীয় ক্ষেত্র যেহেতু সংরক্ষী ক্ষেত্র, তাই প্রাথমিক মোট স্থিতিশক্তি প্লাস গতিশক্তি আর অন্তিম মোট স্থিতিশক্তি প্লাস গতিশক্তির সমষ্টি সমান হবে। সেই ধারণা থেকে আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলি। খুব ভালো অঙ্ক, ভালো করে তোমরা অবশ্যই দেখবে। এরপর আমরা দেখে নেব 8 নম্বর গাণিতিক সমস্যা। 8-এ কি বলেছে, সূর্যকে কেন্দ্র করে একটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। আচ্ছা, যার অর্ধপরাক্ষের দৈর্ঘ্য এ এবং উৎকেন্দ্রতা হচ্ছে ই। প্রমাণ করো যে অপসূর আর অনুসূর এই অবস্থানে গ্রহটির বেগ এত। তো দেখো, আমাদের গ্রহ উপগ্রহের গতির ক্ষেত্রে দুটো জিনিস সংরক্ষণ হয়। একটা হচ্ছে ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, আর 2 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তো এটা অপসূর অবস্থান, এটা অনুসূর অবস্থান। তো আমাদের এই দুটো অবস্থানে ভরটার কিছু বলে দিয়েছে। এম বলেছে, এমটা মনে হচ্ছে সূর্যের ভর। এটা সূর্য আমাদের, এইটা হচ্ছে এ। উৎকেন্দ্রতা ই দিয়েছে, তাহলে এইটুকুনি হবে এ ই। এখানে বেগ ধরলাম ভি এ, এখানে ধরলাম বেগ ভিবি, ভি এ আর ভিপি। তাহলে আমাদের কি কি সংরক্ষণ হবে? কৌণিক ভরবেগ মানে এম ভি আর, এর ভরটা ধরলাম, গ্রহের ভরটা ধরলাম স্মল এম, এম ভি আর, গ্রহের ভর এম ভি আর। তাহলে ভরবেগ সংরক্ষণ যদি করি, তাহলে এই অবস্থানে সূর্যকে কেন্দ্র করে তার ভরবেগ কত হচ্ছে এম। তাহলে কৌণিক ভরবেগ, যেটা কেপলারের দ্বিতীয় সূত্র এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, সেটা কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র সংরক্ষণ করে পাচ্ছি এম ইন্টু ভি এ ইন্টু আর, মানে দেখো এই দূরত্বটা কত হচ্ছে এ প্লাস এ ই। এটা হচ্ছে আর, সূর্য থেকে গ্রহের দূরত্ব, গড় দূরত্ব। আর পি বিন্দুর সাপেক্ষে এম ভিপি ইন্টু এটা হবে, তাহলে এটা কত হবে? এইটুকুনি কত হবে? এ থেকে এইটা বিয়োগ, মানে এ মাইনাস এ। ই কে বলা হয় উৎকেন্দ্রতা। ফোকাস থেকে সেন্টারের যে দূরত্ব, সেটা অর্ধপরাক্ষের কত গুণ, সেটাই হচ্ছে উৎকেন্দ্রতা। তাহলে এখান থেকে ভি এ বাই ভিপি আমরা পেয়ে গেলাম, ভি এ বাই ভিপি করলে আসে, দেখো এটাকে এটাই আছে কমন, তাহলে 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ সংরক্ষণ। এবার যদি শক্তি সংরক্ষণ করি, তাহলে এ অবস্থানে শক্তি সংরক্ষণ এখানেই লিখছি। গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, প্লাস স্থিতিশক্তি কত? মাইনাস জি এম এম বাই আর কত? এ ইন্টু 1 প্লাস ই, মানে এ প্লাস এইটাকে এ ইন্টু 1 প্লাস ই ফর্মে লিখলাম। এই অবস্থানে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তির সূত্র কি শিখেছি? মাইনাস জি এম এম, মাইনাস জি কার কাছ থেকে শক্তি? সূর্য আর এই গ্রহ, জি এম এম বাই আরটা কত? এ প্লাস এই। পি অবস্থানে গতিশক্তি কত? হাফ এম ভিপি স্কোয়ার প্লাস মাইনাস জি এম এম, এই দূরত্বটা আরটা কত হবে? তাহলে এ মাইনাস এই, মানে এ ইন্টু 1 মাইনাস ই। ক্লিয়ার? দেখা যাচ্ছে পুরোটা? তো এই যে দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ আমরা এখান থেকে যদি আমরা লিখতে পারি, দেখো তাহলে ভি স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার, মানে এটাকে আমি এদিকে নিয়ে এলাম, না আমরা মাইনাসটাকে ওদিকে নিই, সুবিধা হবে। ভিপি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার
মানে এটাকে এদিকে নিয়ে এলাম আর এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কমন চলে যাচ্ছে জি এম এম, মানে জি এম গুলো তো কেটে গেছে, এটা হাফ আছে, সমান আসছে জি এম বাই এ 1 মাইনাস ই মাইনাস 1 প্লাস ই আসছে। তাহলে এটা চলে এলো জি এম বাই এ 1 মাইনাস ই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা আসছে কত 2e। তাহলে এরকম একটা ভ্যালু চলে এলো। তো এবার যেটা কাজ করতে হবে, ভি এর মানটা এখানে বসিয়ে দেবো। এখান থেকে ভি এটা কত আসছে, ভি এ আসছে ভিপি ইন্টু 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। তো তোমরা এটা করবে, ভি এর মানটা এখান থেকে যে মানটা পেলাম সেই মানটা এখানে বসিয়ে দেবো। আমি একটু করেই দিই, তাহলে এটা আসছে ভিপি স্কোয়ার, আমি লাইনটা লিখে দিচ্ছি, ভি এর মানটা তাহলে ভিপি ইন্টু 1 মাইনাস ই বাই 1 প্লাস ই সমান আসছে 2 জি এম বাই এ ইন্টু 2e বাই 1 মাইনাস ই স্কোয়ার। তো এবার যেটা কাজ, এখান থেকে আমরা ভিপি স্কোয়ারটা কমন নিয়ে নেব, কমন নিলে আমাদের আকারটা চলে আসবে যেটা আমাদের উত্তর দিয়েছে, মানে ভিপিটা বেরিয়ে আসবে, সেই ভিপির মানটা এখানে বসিয়ে ভিএটা বার করব, তাহলেই আমাদের উত্তর যেটা আসার সেটা চলে আসা উচিত। এবার আশা করি চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা আসছে, এটা আমি একবার তাও দেখে নিই, 1 1 কেটে যাবে, হ্যাঁ 2e, ঠিক আছে। তাহলে আমি একটুখানি দেখিয়ে দিই, একটা ভিপিটা ক্যালকুলেট করি। তো এখানে যদি আমরা ভিপি স্কোয়ারটা কমন নিই, তাহলে কত আসছে 1 মাইনাস সমান 8 gm e বাই a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এটা কত আসবে, নিচে আসছে 1 প্লাস ই স্কোয়ার, আর এটা কত আসবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এম, মানে হচ্ছে 4 a ইন্টু বি সমান 8 gm e বাই a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ভিপিটা চলে এলো, দেখি ই কাটছে 8 কাটছে 4e, মানে 2 পড়ে থাকলো, তাহলে হলো 2 gm বাই a। দেখো এখান থেকে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, কারণ এটা থেকে একটা a প্লাস বি এ মাইনাস বি করে একটা প্লাস আসবে, সেই প্লাসের সঙ্গে একটা প্লাস স্কোয়ার কেটে গেল, তাহলে এটা পড়ে থাকলো। তাহলে আমাদের ভিপিটা চলে এলো রুট ওভার, উত্তরটা কি এরম আছে না, তাহলে মানে একটু ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে, একটু দেখে নিই। ওটা 8 আসছে না 4 আসছে, না না 4 আসছে, 2 দুগুণে 4, তো 4, 2 আর থাকবে না 4, তাহলে 4টা কেটে গেল, তাহলে আমাদের দেখো উত্তর চলে এসছে ভিপি সমান জিএম বাই এ 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে ভিপিটা বার করে দিলাম, এই ভিপির মানটা কি করবে, এই ভি এর সমীকরণে বসে ভিএটা বার করে নেবে, কি উল্টোই আসবে, এক উপরটা মাইনাস আসবে, নিচটা প্লাস আসবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস করলাম, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণ আর একটা হচ্ছে শক্তি সংরক্ষণ। এই দুটো সংরক্ষণ থেকে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। এরপর আমরা 9 নম্বরটা দেখব। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে প্ল্যানেটরি মোশনের ক্ষেত্রে দুটো ভৌত রাশি সংরক্ষণ হয়, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, একটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এই দুটো সংরক্ষণ হয়। অঙ্কটা খুব ভালো অঙ্ক, তো এটা তোমরা ভালো করে অবশ্যই দেখে নেবে। আচ্ছা, পরেরটা বলেছে পৃথিবী ও চন্দ্রের ভর m1 m2 এবং ব্যাসার্ধ r1 r2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব d, কেন্দ্র সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে কোনো কণার ন্যূনতম কত বেগ হলে কণাটি অসীম দূরত্বে চলে যাবে, মানে মুক্তি বেগের মতন একটা ব্যাপার আর কি। এটা হচ্ছে কত নম্বর যেন আমাদের 9 নম্বর। তো দুটো বস্তু আছে, একটা পৃথিবী একটা চন্দ্র, না কি যেন বলেছে ওটা m1
হ্যাঁ ওই হলো আর কি, এদের ব্যাসার্ধ কাজে লাগবে না কারণ দূরত্বটা এখানে ডি দেওয়া আছে। তো এর মিডিল পয়েন্ট একটা এম ভরের বস্তু রেখেছে, দিয়ে বলেছে এটাকে কত বেগে ছোড়া হলে সেটা এর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে আর কি, মানে যেখানে যাবে সেখানে অসীম দূরত্বে গেলে দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি অসীম হয় তাহলে আমরা জানি তাদের মধ্যে স্থিতিশক্তিও শূন্য হয়, আর অসীমে গিয়ে যদি ওই অবধি পৌঁছায় তাহলে গতিশক্তিও শূন্য হবে। তাহলে যেখানে গেলে মোট শক্তিটা শূন্য হবে যত বেগে ছুড়লে, সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় বেগ। তাহলে এটা যদি ডি হয় তাহলে এটা d/2, এটাও d/2। তাহলে এই অবস্থানে স্থিতিশক্তি কত? মাইনাস জি m1m বাই d/2 প্লাস মাইনাস জি m2m বাই d/2। আর ধরলাম একে ভি বেগে ছোড়া হবে, ভি বেগে, তাহলে গতিশক্তি কত হবে? হাফ mv²। এবার অসীম দূরত্ব গেলে ডিটা অসীম, তার মানে স্থিতিশক্তি শূন্য, আর অসীম দূরত্ব অবধি যদি যায় তাহলে তার গতিশক্তিও সেখানে শূন্য, কারণ সেখানে গিয়ে মানে অসীম দূরত্ব গিয়ে টপকে গেল, মানে অসীম দূরত্ব অবধি গেল যদি ধরি, তাহলে তার বেশি আর যাচ্ছে না, মানে সেখানে গিয়ে স্থির হবে, তাহলে সেখানে গতিশক্তি শূন্য হবে। তার মানে সুতরাং অসীমে মোট শক্তি শূন্য যদি ন্যূনতম যে বেগ, এটা হচ্ছে ন্যূনতম বেগের ক্ষেত্রে, ন্যূনতম বেগ মানে তার থেকে বেশি বেগে গেলে সেটা আরো দূরে যেতে পারে, অসীমকে ছাড়িয়ে আরো দূর পৌঁছে যেতে পারে ন্যূনতম বেগে ছোড়া হলে। তার মানে শক্তি সংরক্ষণ করলে তাহলে অসীমে যদি শূন্য হয়, প্রাথমিকও শূন্য, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি ধ্রুবক, তাহলে মোট যদি 0 হয় তাহলে মাইনাস জিএম 2gm d মাইনাস 2gm m2/d প্লাস হাফ mv² সমান 0। তাহলে এখান থেকে আমরা ভিটা বার করে নেবো, তাহলে v² সমান চলে আসছে mm কেটে গেল স্মল m গুলো, তাহলে আসছে 2d কমন যাচ্ছে, 2/d কমন গেল, 2g/d, তাহলে এটা আসছে m1 প্লাস m2, আর নিচে একটা 2 আছে v²/2, তাহলে v² v চলে এলো 4g/d m1 প্লাস m2। তাহলে এই বেগে ছোড়া হলে, ন্যূনতম এই বেগে ছুটলে সেটা অসীম দূরত্ব অবধি পৌঁছবে, আর এর বেশি বেগে ছুটতে পারলে সেটা অসীম দূরত্ব ছাড়িয়ে আরো দূরে যেতে পারে। তাহলে যেখানে গিয়ে ন্যূনতম বেগ মানে অসীম দূরত্ব পর্যন্ত গিয়ে থেমে যাবে, সেই ধারণা নিয়ে, থেমে যাওয়া মানে গতিশক্তি শূন্য, আর দুটো বস্তু পরস্পর থেকে যদি অসীম দূরত্ব থাকে তাহলে তাদের স্থিতিশক্তিও শূন্য হয়, সেই ধারণা থেকে আমরা প্রবলেমটা করে ফেললাম। তাহলে বোঝা গেল আমরা কিভাবে শক্তি সংরক্ষণকে কাজে লাগিয়ে অঙ্কটা করে ফেললাম। যেখান থেকে প্রক্ষেপ করছি সেখানে মোট স্থিতিশক্তি আর গতিশক্তি যদি 0 হয় তাহলে অসীম অবধি পৌঁছবে, তার থেকে বেশি হলে আমাদের পৌঁছে যাবে অসীমকে ছাড়িয়ে বাইরে। তো যেহেতু ন্যূনতম, মনে রাখবো ন্যূনতম বেগের ক্ষেত্রে অসীম দূরত্বে মোট গতিশক্তি, মোট যান্ত্রিক শক্তি অবশ্যই শূন্য হবে, যেহেতু ন্যূনতম বেগে ছোড়া হচ্ছে। তার থেকে বেশি ছুঁড়লে গতিশক্তির জন্য কিছুটা এক্সট্রা গতিশক্তি থাকতে পারে, কিন্তু অসীমে স্থিতিশক্তি সর্বদাই শূন্য হয়, কারণ দুটো বস্তুর মধ্যে দূরত্ব অসীম হলে সামথিং বাই ইনফাইনাইট মানে 0, আমরা সেটা জানি। আচ্ছা, লাস্ট নিউমেরিক্যাল প্রবলেম, গ্র্যাভিটেশনের প্রবলেম নাম্বার 10। আজকে আমরা 6 থেকে শুরু করেছিলাম, লাস্ট প্রবলেম করছি। ভূপৃষ্ঠ থেকে 3400 কিলোমিটার উচ্চতায় 10⁵ কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে, তার স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি কত? এই হলো ভূপৃষ্ঠ, এইখানে একটা স্যাটেলাইট ঘুরছে, এই উচ্চতা বলে দিয়েছে কত? 3400 কিলোমিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি আর কত? 6400 কিমি। অন্য কিছু দিয়েছে কি এখানে? না। আর জি এর ভ্যালু জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর ভর বলে দিয়েছে 10⁵ কেজি। আর এর ভর ধরলাম এম। এম এর ভর কোনো জায়গায় কাজে লাগে না। ওকে, তাহলে গতিশক্তি, স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তির সূত্র কি? স্থিতিশক্তি মাইনাস জি এম ইন্টু এম, এটা এম ধরলাম, বাই আর। তাহলে জি এম মানে আমরা জানি একটা সূত্র শিখেছি, দেখো জি ইকুয়ালস টু
জিএম বাই আর স্কোয়ার। তাহলে আমরা শিখেই নিয়েছি জিএম যেখানে পাবো সেখানে জি আর স্কোয়ার বসিয়ে দেবো, জিএম যেখানে পাবো সেখানে জি আর স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এটা চলে এলো জি আর স্কোয়ার ইন্টু এম বাই আরটা কত হচ্ছে এখান থেকে এই দূরত্ব কত আর প্লাস এইচ প্লাস এইচ। তাহলে এটা হয়ে গেল স্থিতিশক্তি। তাহলে কত হচ্ছে 9.8 ইন্টু আর স্কোয়ার মানে 6400 ইন্টু 10 কিউব। মিটারে করতে হবে, কিমিতে দেওয়া আছে, মিটারে করে নিতে হবে। স্কোয়ার এম বলেছে 10⁵ বাই মোট কত হচ্ছে দেখো 9800 ইন্টু 10 কিউব, এত জুল। তাহলে স্থিতিশক্তি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 9.8 ইন্টু 6400 ইন্টু 10⁵ স্কোয়ার ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 9800 ইন্টু 1000, 4.096। আমরা উত্তরটা একটু মিলিয়ে নিই। হ্যাঁ, মাইনাস 4.096 ইন্টু 10⁻12 জুল। আচ্ছা, একটুখানি যদি একটু টেকনিক্যালি একটা কথা বলে দিই, আমরা আগের দিনই বলেছি কৃত্রিম উপগ্রহ বা যে কোনো আবর্তন করছি ইলেকট্রনের ক্ষেত্রেও হয় এটা, স্থিতিশক্তি যা হবে গতিশক্তির মান অর্ধেক হবে এবং পজিটিভে হবে। তাহলে গতিশক্তি হবে ভেঙেও করতে পারো কিংবা না ভেঙেও করতে পারো। যদি ভেঙে করো এরম আসবে গতিশক্তিটা হাফ এম, ভি এর সূত্র কি √জি আর স্কোয়ার প্লাস আর প্লাস এইচ, এটা ভি এর সূত্র। তাহলে দেখো আসছে এম জি আর স্কোয়ার বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তার মানে দেখো এম জি আর বাই আর প্লাস এইচ, এই ভ্যালুটা কত বেরিয়েছে এম জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, এই তো। তার দেখো বাই 2 মানে অর্ধেক, মানে যে উত্তরটা বেরিয়েছে তাকে আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা চলে আসছে 2.08 10⁻12 জুল। তাহলে মনে রাখবো স্থিতিশক্তি যা হবে মাইনাসে, গতিশক্তিও তার অর্ধেক হবে প্লাসে, আর মোট শক্তি হবে টোটাল, মোট শক্তি হবে মানে এই দুটো যোগ করে দিলে মোট শক্তিটা, যদি আমরা এটাকে 1 বলি, এটা হচ্ছে -1, এটা +1/2। তাহলে -1 আর +1/2 যোগ করলে কত হয় -1/2। তার মানে গতিশক্তির মান যা মোট শক্তিও তাই, কিন্তু মোট শক্তি হবে মাইনাসে। তাহলে মোট শক্তি কত হবে -2.048 10⁻12 জুল। তাহলে স্থিতিশক্তি হলো -4.096 10⁻12। স্থিতিশক্তি যা হবে গতিশক্তির মানের সেই মানের অর্ধেক হবে এবং প্লাসে হবে, আর মোট শক্তি গতিশক্তির মানের সমান হবে এবং সেটা মাইনাসে হবে, হিসেব করে আমরা বলতে পারি। ঠিক আছে, তো চলো আজকের আমাদের ছায়া প্রকাশনীর যে হর্স নিউমেরিক্যাল প্রবলেমগুলো বাকি ছিল সেগুলো আমি তোমাদের সমাধান করিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই জানাবে অঙ্কগুলো কতটা বুঝতে পারলে। আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এগুলো খুবই প্রয়োজনীয় অঙ্ক। তার জন্য তোমরা ভালো করে দেখবে এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো দেখতে থাকো আর শিখতে থাকো আর ভালো করে বুঝে নিতে থাকো, এটাই আমার টার্গেট। তো তোমরাও ভালো করে দেখে নাও আর বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশুনো করো। আমি নেক্সট দেখি কোন অধ্যায়টা শুরু করা যায়, সেটা আমি শুরু করব। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো স্কোরিং আমাদের চ্যাপ্টার, সেগুলো আগে আমি করিয়ে নিতে চলেছি। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।